আজকের ক্লাসের প্রথম আলোচনা ডেয়ারি ফার্মিং অর্থাৎ দোহ কৃষি বা গবাদি পশুপালন, এটা নিয়ে আমাদের আজকের প্রথম আলোচনা। দোহ কৃষি বলতে কি বোঝানো হচ্ছে? মূলত দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন যে ব্যবস্থা, সেটাকে আমরা দোহ শিল্প বলি। আর দোহ কৃষি বলতে মূলত দুধ দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জন্য দুগ্ধ প্রদানকারী যে সমস্ত পশুগুলো আমরা পালন করি, সেগুলোকেই মূলত আমরা ডেয়ারি ফার্মিং বা গবাদি পশুপালন বলে থাকি। গবাদি পশুপালনের মাধ্যমে যে দুধ এবং দুগ্ধজাত সামগ্রী বা মাংস, এই সমস্ত বিষয়গুলো পরবর্তী ক্ষেত্রে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তখনই কিন্তু সেটাকে আমরা ডেয়ারি ইন্ডাস্ট্রি বা তোমার দোহ শিল্পের মধ্যে আমরা ফেলতে পারি তখন বিষয়টাকে। তো যাই হোক, আমরা এই দোহ কৃষি বা ডেয়ারি ফার্মিং আমাদের সিলেবাসে যেহেতু রয়েছে, দোহ কৃষি বিষয়টা আমরা আলোচনা করব। তো এই দোহ কৃষি ব্যবস্থায় মূলত আহ, সতেজ দুধ এবং দুধজাত দ্রব্য দ্রব্য উৎপাদনের উদ্দেশ্যে তোমার শহর নগরের উপকণ্ঠ এলাকাগুলোতে কৃষির খামারে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিক লাভজনকভাবে কিন্তু দুগ্ধপ্রদায়ী পশুপালন করা হয়, এবং পশুদের স্বাস্থ্য, প্রজনন, চিকিৎসা পরিষেবা সমস্ত কিছুই এর মধ্যে চলে আসে আর কি। তো এটাই মূলত দোহ কৃষি বা ডেয়ারি ফার্মিং বলা যেতে পারে। এটা মূলত গ্রামাঞ্চলের দিকে দেখা যায় যে বিভিন্ন শস্য চাষ করছে, এবং শস্যের যে উৎপন্ন যে সমস্ত পরিত্যক্ত দ্রব্যগুলো, সেগুলো খাদ্য হিসেবে গবাদি পশুর কাজে লাগছে। বা যে সমস্ত পতিত জমি একবার ফসল তোলার পরে যে জমিটা ফেলে থাকছে, তো সেগুলোই দেখা যাচ্ছে যে পশুর চারণ ক্ষেত্র হয়ে উঠছে। সুতরাং এই যে পশুচারণ ব্যাপারটা বা ডেয়ারি দুগ্ধ প্রদায়ী পশুচারণ যে ব্যাপারটা, এটাকে আমরা মূলত মিশ্র কৃষির একটা পার্ট বলা যেতে পারে। তো যাই হোক, এই ডেয়ারি ফার্মিং যে ব্যাপারটা, এটা পরবর্তী ক্ষেত্রে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যেতেই পারে, কারণ দুগ্ধজাত দ্রব্য উৎপাদন যে ব্যবস্থা এবং এই যে বিষয়গুলো রয়েছে, দুধ থেকে বিভিন্ন ছানা, ঘি, মাখন, পনির সমস্ত বিষয়গুলো তৈরি হয় পরবর্তী ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা শিল্পের পর্যায়ে নিয়ে যাই। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা এই যে দুগ্ধ প্রদানকারী যে পশুগুলো রয়েছে, এই পশুগুলোর মধ্যে শুধু যে গরু আছে তা কিন্তু নয়। গরুর সাথে সাথে মহিষ, তারপরে ভেড়া, ছাগল, উট, তারপরে তোমার চমড়ি গাই বা ইয়াক, এই সমস্ত পশুগুলো কিন্তু রয়েছে, এবং এগুলোর মধ্যে সব থেকে প্রধান যে গবাদি পশু, সেটা কিন্তু গরু। ঠিক আছে, এবার এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং মানুষের গৃহপালিত ডোমেস্টিক অ্যানিমেল অনেকগুলোই রয়েছে মানুষের ক্ষেত্রে, এবং প্রথম গৃহপালিত পশু বললে অবশ্যই ভেড়া হবে। আর প্রধান গৃহপালিত পশু বা প্রধান মূলত গবাদি পশু বললে সেটা কিন্তু অবশ্যই গরু হবে। তো এবারে আমরা গরু বিষয়ে আলোচনা করব। দুগ্ধ উৎপাদনের জন্য যে সমস্ত গরুগুলো পালিত হয়, সেইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব আমরা। দেখো, দুগ্ধ উৎপাদনের জন্য যে গরুগুলো পালিত হয়, সেগুলোর মধ্যে রয়েছে হলস্টেইন ফ্রেজিয়ান রয়েছে, তারপরে রয়েছে জার্সি গরু, তারপরে রয়েছে তোমার আয়ারশায়ার গরু, তারপরে রয়েছে ব্রায়ন সুইস গরু, তারপরে রয়েছে তোমার গুয়েন্সি গরু। এই সমস্ত গরু প্রজাতিগুলো রয়েছে, এরা মূলত দুগ্ধ প্রদানের জন্য ব্যবহার করা হয়। আর সর্বাধিক দুগ্ধ প্রদানকারী গরু, এই যে গরুগুলোর জাত রয়েছে, এগুলোর মধ্যে সব থেকে বেশি দুধ প্রদান করে যে গরু, সেটা হচ্ছে হলস্টেইন ফ্রেসিয়ান। তো হলস্টেইন ফ্রেসিয়ান যে প্রজাতির গরু বছরে প্রায় 5,900 লিটার দুধ দেয় বছরে প্রায়, এবং আয়ারশেয়ার প্রজাতির যে গরু, এটা দুধ দেয় বছরে প্রায় তোমার আয়ারশেয়ার আর হলস্টেইন ফ্রেসিয়ার দুটোই মূলত বেশি দুধ দেয় বলা যেতে পারে। তো যাই হোক, এবারে রয়েছে জার্সি গরু। জার্সি গরুর দুধ কম হয়, কিন্তু এই দুধটা অধিক ক্রিমি বা স্বরযুক্ত বলা যেতে পারে। তো এবারে দেখো, মাংস উৎপাদনের জন্য যে সমস্ত গরুগুলো মূলত ব্যবহার করা হয়, সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, মাংস উৎপাদনের জন্য যে গরুগুলো ব্যবহার করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে হেয়ারফোর্ড রয়েছে, শর্টহর্ন রয়েছে, ডেভন রয়েছে, তারপরে তোমার অ্যাবারডিন অ্যাঙ্গাস রয়েছে, তারপরে রয়েছে তোমার গ্যালোওয়ে, তারপরে রয়েছে গেট ট্রুটিস, তারপরে রয়েছে ব্রাঙ্গাস, তারপরে ব্রাফোর্ড, এই সমস্ত গরুগুলো রয়েছে। এবং এগুলোর মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে সব থেকে বেশি পালিত হয় শর্ট হার্ন গরু। গবাদি পশু প্রতিপালনের ক্ষেত্রে দেখা যায় বর্তমানে কিন্তু ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করে থাকে। গবাদি পশু রপ্তানিকারক দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, এই সমস্ত দেশগুলো রয়েছে। এবং গবাদি পশু ইম্পোর্ট করে যে সমস্ত কান্ট্রিগুলো, সেগুলোর মধ্যে ইউএসএ, ফ্রান্স, ইতালি, গ্রিস,
জাপান, মিশর এই সমস্ত দেশগুলো রয়েছে। এখানে আমরা ছবিতে শর্ট হর্ন গরুটা দেখতে পাচ্ছি। শর্ট হর্ন গরু যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে বেশি পালিত হয় সব থেকে বেশি। এবং এখানে আমরা একটা চার্টের মাধ্যমে বিভিন্ন দেশের যে বিভিন্ন গরুর প্রজাতি রয়েছে এগুলো একটু দেখার চেষ্টা করব। স্কটল্যান্ডের ক্ষেত্রে রয়েছে অ্যাবারডিন অ্যাঙ্গাস, মানে কোন গরু প্রজাতির প্রাধান্য বেশি রয়েছে কোন দেশে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রয়েছে রেড অ্যাঙ্গাস, তারপর ইংল্যান্ডের ক্ষেত্রে রয়েছে হিয়ারফোর্ড, ইউএসএ কানাডায় তোমার হেয়ার কোড, ইংল্যান্ডের ক্ষেত্রে শর্ট হর্ন, ইউএস এর ক্ষেত্রে গ্যালোয়ে, এই সমস্ত বিভিন্ন প্রজাতিগুলো রয়েছে। এ সত্ত্বেও যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো রয়েছে আর কি। তো এবারে যে গবাদি পশুগুলো, বিভিন্ন ধরনের গবাদি পশু, বিভিন্ন ধরনের গরুর প্রজাতি আমরা দেখে নিলাম। এবারে আমরা ফেভারেবল কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ রিয়ারিং অফ ডেয়ারি কেটল অ্যান্ড ডেয়ারি ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই যে দুগ্ধ উপযোগী যে সমস্ত গবাদি পশু প্রতিপালন করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে দুগ্ধ থেকে অন্যান্য যে রিলেটেড যে সামগ্রীগুলো মানে তৈরি হচ্ছে, যেটাকে আমরা শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছি বা ডেয়ারি ইন্ডাস্ট্রি বলছি, এগুলো গড়ে তোলার পেছনে গবাদি পশুপালন সেখানে বেশি না হলে কিন্তু স্যার সেখানে হ্যাঁ একটু বলছিলাম স্যার, শর্ট হর্ন যেটা আপনি বললেন স্যার, আমেরিকা যুক্তরাষ্ট্রে সবচেয়ে হ্যাঁ বেশি ওই গবাদি পশুপালনটা করা হয় উপরে হ্যাঁ বললেন, হ্যাঁ কিন্তু এখানে নিচে যে চার্টটাতে সেখানে আবার লেখা আছে যে ইংল্যান্ডে শর্ট হর্নটা সবচেয়ে বেশি মানে পালন করা হয়, প্রতিপালিত করা হয়। এই চার্টের মধ্যে একটা মানে হ্যাঁ, ডিফারেন্ট চার্টের হয়ে মধ্যে গেল একটা না মানে। গন্ডগোল আছে আর কি। ওটা আমেরিকা যুক্তরাষ্ট্রে শর্ট হর্নটা বেশি, আর ইউএসএ এর হ্যাঁ মধ্যে গেল তা এখানে হয়, আছে, কিন্তু ইংল্যান্ডে শর্ট হর্ন আছে। ইউএসএতে এখানে আবার লেখা আছে হ্যাঁ হ্যাঁ পোল্ড হ্যাঁ, হিয়ার ফর্ড লেখা আছে, তাহলে এটা যাই হোক সঠিকটা এটা কোনটা আমি হচ্ছে পরে এখন? দেখবো যে তথ্য যদি আপডেট হয় আর কি, বিভিন্ন বই থেকে কালেক্ট করা তো, যদি পরে দেখবো এটা বিষয়টা। হুম, যদি আচ্ছা আপডেট ঠিক আছে হয় বা স্যার, কিছু হয় পরে এটা জানিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে। ঠিক আছে। তো ফেভারেবল কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ রেয়ারিং অফ ডেয়ারি কেটল অ্যান্ড ডেয়ারি ইন্ডাস্ট্রি, গুলো গড়ে তোলার জন্য অনুকূল পরিবেশ যেগুলো দরকার, এগুলো অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় এমসিকিউ এর ক্ষেত্রে। শুধুমাত্র আমরা একটু জেনে রাখি যে ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে কি রয়েছে। গ্রাসল্যান্ড বা বড় ঘাসে তৃণভূমি না থাকলে সেখানে অবশ্যই গরুর বা অন্যান্য গবাদি পশুর খাদ্য তৈরি হবে না। তো যাই হোক, এগুলোর ক্ষেত্রে ইউরেশিয়ার স্টেপ তৃণভূমি রয়েছে, উত্তর আমেরিকার ক্ষেত্রে প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পা, সেই সমস্ত তৃণক্ষেত্র বা ব্রাজিলের ক্যাম্পোস তৃণভূমিতে দেখা যাচ্ছে প্রচুর গবাদি পশু প্রতিপালন হচ্ছে। রেইনফল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তোমরা জেনে রাখো। 50 থেকে 75 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মূলত তৃণভূমিটা বেশি আদর্শ গড়ে তোলার ক্ষেত্রে। বেশি বৃষ্টিপাত হলে সেখানে অবশ্য কৃষিকাজটা, অন্যান্য কৃষিকাজটা সেটা ডেভেলপ করে। টেম্পারেচারের ক্ষেত্রে যদি আমরা দেখি 17 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বার্ষিক উষ্ণতা থাকা বাঞ্ছনীয়। মূলত এই টেম্পারেচারের ক্ষেত্রে বলা যেতে পারে যে গবাদি পশুগুলো তৃণক্ষেত্রে অবাধে বিচরণ করতে পারে। তারপরে যেটা রয়েছে আন্ডুলেটিং টোপোগ্রাফি বা তরঙ্গায়িত ভূমিরূপ। তরঙ্গায়িত ভূমিরূপ যদি হয় তাহলে সেক্ষেত্রে কৃষিকাজ সেমন উন্নতি হয় না সেই সমস্ত এলাকাগুলোতে। তোমার এটা দেখা যাচ্ছে, পরোক্ষভাবে দেখা যাচ্ছে গোপালনের ক্ষেত্রে একটা বিস্তীর্ণ তৃণক্ষেত্র সেখানে তৈরি হয়। ফ্রেশ ওয়াটার বা পরিশ্রুত জল সেটাও দরকার, যথেষ্ট পরিশ্রুত জলের প্রয়োজন হয়। যে সমস্ত তৃণাঞ্চলে সুপেয় জলের যোগান রয়েছে বা নদ নদী রয়েছে সেই সমস্ত স্থানগুলোতে গবাদি পশু উন্নত হয়, কারণ গবাদি পশু স্নান প্লাস তাদের খাবার উপযোগী জলের ব্যবস্থা পার্শ্ববর্তীতে অবশ্যই থাকতে হয়। স্কিড লেবার, ইকোনমিক কন্ডিশনের মধ্যে স্কিড লেবার, ডিমান্ড, ক্যাপিটাল, ট্রান্সপোর্ট সিস্টেম, তারপরে রয়েছে নিয়ারনেস টু টাউন, মানে শহরের কাছাকাছি হলেও অসুবিধা হয়, কারণ দুধ এবং দুগ্ধজাত সামগ্রীগুলো যেহেতু পচনশীল বলা যেতে পারে, কাছাকাছি যদি এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তোলা যায় তাহলে সর্বাধিক লাভজনক হবে। এবং আরেকটা বিষয় যেটা রয়েছে কোল্ড স্টোরেজ বা তোমার কোল্ড স্টোরেজ বা হিমঘর, এটাও প্রয়োজন মতো তৈরি করতে হবে, কারণ দুগ্ধজাত সামগ্রী বা দুধ যেহেতু একটু পচনশীল টাইপের বলা যেতে পারে, সুতরাং টাটকা অবস্থায় ব্যবহৃত তো হয় না বেশিরভাগ দুধ, যে সব প্রতিদিনের প্রোডাকশন প্রতিদিনই ব্যবহৃত হয়ে গেল সেরকমটা তো হয় না। তো এটাকে মজুত করে রাখার জন্য কিন্তু আমাদের কোল্ড স্টোরেজ বা হিমঘরটা আমাদের প্রয়োজন। সুতরাং ডেয়ারি প্রোডাক্ট সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে হিমঘরটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবারে আমরা ডেয়ারি আইটেমগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট বা ডেয়ারি আইটেমের মধ্যে প্রথমত তরল দুধ রয়েছে। তরল দুধ, ভারত দুধ উৎপাদনের ক্ষেত্রে অগ্রণী দেশ বলা যেতে পারে।
ইউএসএ, জার্মানি, পাকিস্তান এই সমস্ত দেশগুলো দুধ উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। পরবর্তী ক্ষেত্রে আমরা ডেটাগুলো দেখে নেব। তারপরে গুঁড়ো দুধের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ফ্রান্স কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে গুঁড়ো দুধ উৎপাদনের ক্ষেত্রে। এছাড়াও নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ব্রাজিল এই সমস্ত দেশগুলো রয়েছে। এছাড়া আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে, বাটার বা মাখন, ভারত মাখন উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটা দেশ বলা যেতে পারে। এছাড়া ইউএসএ, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে মাখন উৎপাদন হয়। তারপরে রয়েছে তোমার চিজ, ইউএসএ, ফ্রান্স, জার্মানি, ইতালি এই সমস্ত দেশগুলোতে চিজ উৎপাদন হয়ে থাকে। তো যাই হোক, দুগ্ধজাত আরো বিভিন্ন সামগ্রীগুলো তৈরি হয়। মূলত মাখনটা মূলত দুধের যে ক্রিম সেটা থেকে তৈরি হয়, আর চিজটা মূলত এটা দুধটাকে জমিয়ে বা এরকম ভাবে তৈরি হয়। মূলত বিভিন্ন খাবার এখনকার যে ফাস্ট ফুড গুলো, যেমন পিৎজা, তারপরে তোমার স্যান্ডউইচ, এই সমস্ত খাবারের ক্ষেত্রে চিজটা খুব বহুল পরিমাণে ব্যবহার করা হয়। তারপরে আমাদের ইন্ডিয়ান স্টেট যেগুলোর অবস্থান যদি আমরা দেখি, লার্জেস্ট প্রডিউসার অফ মিল্ক, অর্থাৎ দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেগুলির মধ্যে কিন্তু সব থেকে বেশি দুগ্ধ উৎপাদন করে বলা যেতে পারে। দুগ্ধ উৎপাদক রাজ্য বলা যেতে পারে উত্তরপ্রদেশ। সব থেকে উত্তরপ্রদেশ রাজ্যে বেশি পরিমাণে কিন্তু দুগ্ধ উৎপাদন হয়ে থাকে। এবারে আমরা পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি অফ মিল্ক যদি আমরা দেখি, অর্থাৎ মাথাপিছু দুধের যে প্রাপ্যতা সেটা আমরা যদি দেখি, এটা দৈনিক কত গ্রাম দুধ প্রাপ্য হয় মাথাপিছু, সেটা যদি আমরা দেখি তাহলে মূলত পাঞ্জাব, হরিয়ানা এই দুটো রয়েছে। পাঞ্জাবের থেকে হরিয়ানাটা সব থেকে বেশি রয়েছে বলা চলে। তাহলে পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটি অনুযায়ী ভারতের ক্ষেত্রে হরিয়ানা সব থেকে লার্জেস্ট পজিশনে রয়েছে। আরো বিভিন্ন ডেটাগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ভারতের ক্ষেত্রে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে দৌহ শিল্পের বিকাশ ঘটেছে 2022 সালের ডেটা অনুযায়ী। দুধ উৎপাদনে ভারত কিন্তু বিভিন্ন দেশগুলির মধ্যে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করেছে, এবং বিশ্বের মোট দুধ উৎপাদনের 21% কিন্তু ভারতবর্ষে উৎপাদিত হয় 2022 সালের ডেটা অনুযায়ী। 2021 সালের ডেটা অনুযায়ী বলা যাচ্ছে যে পৃথিবীতে গবাদি পশু প্রতিপালনে ভারতের স্থান রয়েছে প্রথম, ব্রাজিল হচ্ছে দ্বিতীয় এবং চীন রয়েছে তৃতীয়। 2022 সালের তথ্য অনুযায়ী বলা যেতে পারে মেষ পালনে চীন প্রথম স্থান রয়েছে এবং ভারত রয়েছে তৃতীয় স্থানে। সুতরাং তোমার টোটাল গবাদি পশু প্রতিপালনের ক্ষেত্রে ভারত রয়েছে প্রথম স্থানে, এবং মেষ পালনের ক্ষেত্রে বা ভেড়া প্রতিপালনের ক্ষেত্রে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। এবারে আমরা র্যাঙ্কিং অফ কান্ট্রিজ উইথ দ্য মোস্ট ক্যাটেল, অর্থাৎ বিভিন্ন কান্ট্রিগুলোর র্যাঙ্কিং যদি আমরা করি তাহলে এখানে আমরা দেখব যে ইন্ডিয়া সব থেকে উপরে রয়েছে র্যাঙ্ক। বিভিন্ন পার্সেন্টেজ রয়েছে ক্যাটেল বা গবাদি পশু চালনের ভিত্তিতে বলা যেতে পারে ইন্ডিয়া সব থেকে উপরে রয়েছে। তারপরে আমরা পরবর্তী ডেটাতে আমরা চলে যাব, দ্য বেস্ট বিফ। আচ্ছা, এবারে আমরা গোমাংস বিষয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, 2021 সালে যে ডেটা ইউএসডিএ, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাদের যে প্রদত্ত যে পরিসংখ্যান বা ডেটা, সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে গোমাংস রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করে থাকে ব্রাজিল। তারপরে সেকেন্ড পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া এবং থার্ড পজিশনে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবারে আমাদের ভারতবর্ষ এই গোমাংস উৎপাদনের ক্ষেত্রে চতুর্থ পজিশনে রয়েছে। যাই হোক, 2021 সালের যে ডেটা, সেই ডেটা অনুযায়ী বলা যেতে পারে গোমাংস উৎপাদনের প্রথম সারির 5টি দেশ হচ্ছে ইউএসএ, ব্রাজিল, ইউরোপিয়ান ইউনিয়ন, চীন এবং ইন্ডিয়া। তারপরে রয়েছে র্যাঙ্কিং অফ কান্ট্রিজ দ্যাট এক্সপোর্ট দ্য মোস্ট বিফ, অর্থাৎ গোমাংস রপ্তানিতে এই দেশগুলির মধ্যে কোনটা দেখো প্রথমে রয়েছে। দেখো, ব্রাজিল প্রথমে রয়েছে, গোমাংস রপ্তানিতে ব্রাজিল প্রথমে রয়েছে। তারপরে রয়েছে অস্ট্রেলিয়া, তারপরে রয়েছে ইউনাইটেড স্টেটস। এবারে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ল্ড বিগেস্ট বিফ প্রডিউসার, অর্থাৎ গোমাংস উৎপাদক দেশগুলির মধ্যে দেখো এখানে রয়েছে ইউনাইটেড স্টেটস 1 নম্বরে রয়েছে, তারপরে রয়েছে ব্রাজিল। যাই হোক, এই ডেটাগুলো বিভিন্ন সময় ভ্যারি করে, এখানে বিভিন্ন সালগত উপাত্তগুলো তোমরা আপডেট দেখার চেষ্টা করবে। আচ্ছা, এবারে আমরা দ্য বিগেস্ট প্রডিউসার বিফ ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আমরা ইউএস এর নামটা আমরা দেখতে পাচ্ছি 2021 সালের যে ডেটা। বিভিন্ন এই ডেটাগুলো মানে বিভিন্ন অর্গানাইজেশন থেকে তো প্রকাশিত হয়, এফএও, তারপরে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, বিভিন্ন ডেটাগুলো বিভিন্ন রকমের তথ্য দিতে পারে, মোটামুটি একই রকমের হয়। এবারে আমরা বিভিন্ন তথ্যগুলো দেখবো। দেখো, পৃথিবীতে উৎপাদনকারী মাংসের প্রায় 50% গোমাংস থেকে আসে, মানে মাংসটার মধ্যে বেশি রয়েছে, 50% রয়েছে গোমাংস, আর বাকিগুলো অন্যান্য মাংস। ইউএস এর হার্ডফোর্ড প্রজাতির গরু থেকে গড়ে প্রায় 700 কেজি মাংস পাওয়া যায়। ইউএস এর কয়েকটি কসাইখানা রয়েছে, চিকাগো যেটা পৃথিবীর কসাইখানা বলা হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে, উত্তর আমেরিকার সেন্ট লুই, কনসাস সিটি, ওমাহা প্রভৃতি রয়েছে। এবারে আমরা তোমার মেষ বা ভেড়া সম্বন্ধে একটু জেনে নেব।
ভেড়াটা মূলত পশম উৎপাদনের ক্ষেত্রে এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে পালন করা হয়। এছাড়া মেষ থেকে মূলত দুগ্ধ, চামড়া প্রভৃতি পাওয়া যায়। পশম উৎপাদনকারী মেষ মূলত মেরিনো প্রজাতির হয়ে থাকে। মাংস উৎপাদনকারী মেষ প্রজাতিগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক কেস, চেভিয়ট, লিস্টিও, সাউথ ডাউন, লিঙ্কন, বামডিমার্স, ব্ল্যাক ওয়েলস, এই সমস্ত রাফেল, সোয়েলডেল, এই সমস্ত প্রজাতিগুলো রয়েছে। মাংস প্রদায়ী মেষ প্রজাতিগুলো রয়েছে। মেষ পালনে পৃথিবীর ক্ষেত্রে চীন প্রথম, অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থান অধিকার করে এবং ভারতবর্ষ তৃতীয় স্থানে রয়েছে। ভারতের রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, পাঞ্জাব প্রভৃতি স্থানে মেষ প্রতিপালন করা হয়। এবারে আমরা হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব, এই বিপ্লবটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। হোয়াইট রেভলিউশন refers to an Iranian reform movement begun in 1963 and it also may refer to হোয়াইট রেভলিউশন। অর্থাৎ এই যে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে অভাবনীয় যে উন্নতি, সেটাকে আমরা কিন্তু তোমার অপারেশন ফ্লাড বলা যেতে পারে, বা শ্বেত বিপ্লবের যে কর্মসূচি সেটাই মূলত অপারেশন ফ্লাড নামে পরিচিত। এবং ভারতের ক্ষেত্রে এটা ডেভেলপ হতে থাকে মূলত 1970-এর দশকে মূলত এটা ডেভেলপ হতে থাকে বলা চলে। এবারে দেখো, দুধের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এই ব্যাপারটাকে আমরা কিন্তু শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন বলতে পারি। তো দুধ উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে বলে দিন না। হ্যাঁ বলো আরেকবার। ওই জনকটা একবার পেজ আনুন, মানে কে জনক? ভার্গিস কুরিয়েন। জনক সম্বন্ধে বলবো, ভার্গিস কুরিয়েন, ওনাকে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ওটা সম্বন্ধে বলবো, তথ্য আছে। 1965 সালে ভারত সরকার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এটা গঠন করেছিল। জাতীয় দুগ্ধ উন্নয়ন নিগম এটা গঠন করেছিল। জাতীয় দুগ্ধ উন্নয়ন নিগম দ্বারা 1970 সালে যে প্রবর্তিত প্রকল্প সেটাই হচ্ছে অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড প্রকল্পের মাধ্যমে ভারতের সংগঠিতভাবে দুধ উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল এবং অপারেশন ফ্লাড কর্মসূচির মাধ্যমে কিন্তু বলা যেতে পারে শ্বেত বিপ্লবের সূচনা ঘটেছিল। এবং ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়েন, যিনি মিল্কম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। শ্বেত বিপ্লবের ফলে ভারত কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। শ্বেত বিপ্লবের প্রভাব মূলত পশ্চিম ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোতে ছড়িয়ে পড়েছিল। ভারতের 4টি পর্যায়ে কিন্তু এই অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লব কর্মসূচিটা নেওয়া হয়েছিল। অপারেশন ফ্লাড 1 যেটা 1970 থেকে 1980 পর্যন্ত, অপারেশন ফ্লাড 2 80 থেকে 85, অপারেশন ফ্লাড 3 85 থেকে 95, অপারেশন ফ্লাড 4 যেটা 95 থেকে বর্তমান কাল পর্যন্ত রয়েছে। দ্বিতীয় অপারেশন ফ্লাডে গবাদি পশুকে রোগমুক্ত করার জন্য রক্ষা নামক টিকা আবিষ্কার করা হয়েছিল এবং দুধের উৎপাদন বৃদ্ধির জন্য 2000 সালে গবাদি পশু এবং মহিষের জিনগত উন্নতির জন্য ন্যাশনাল প্রজেক্ট ফর ক্যাটেল অ্যান্ড বাফেলো ব্রিডিং প্রকল্প চালু হয়েছিল। যাই হোক, অপারেশন ফ্লাড সম্পর্কে আমরা জানলাম। অপারেশন ফ্লাডের ক্ষেত্রে হোয়াট ওয়াজ অপারেশন ফ্লাড, এখানে দেখো কি বলা হয়েছে, হোয়াট ইজ অপারেশন ফ্লাড? It is a program started by India National Dairy Development Board in 1970 to make nation vice milk grid when and where বলা হচ্ছে launched এটা 1970 তে গুজরাটে এটাও শুরু হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে এমপি, ইউপি, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোতে হয়েছিল। ফাদার অফ অপারেশন ফ্লাড ডক্টর ভার্গিস কুরিয়েন। He was the head of the তোমার কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন, অলসো কল্ড আমুল বলা হচ্ছে এটাকে। আমুলের ফুল ফর্ম হচ্ছে তোমার আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড বলা যেতে পারে। এটা গঠিত হয়েছিল 1946-এ। আমুলের প্রতিষ্ঠাতা হচ্ছেন ত্রিভুবন দাস প্যাটেল। শ্বেত বিপ্লবের ক্ষেত্রে আমুলকে মডেল দুগ্ধ পর্ষদ হিসাবে নির্বাচন করা হয়। 2019 থেকে 20 সালের মধ্যে ভারতে মাথাপিছু দুধ উৎপাদনটা দেওয়া হয়েছে 407 গ্রাম পার দিন। গুজরাটের আনন্দ জেলায় আনন্দ এলাকায় কিন্তু দেখা যাচ্ছে ভারতের বৃহত্তম দুগ্ধ প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে আমুল। তো যাই হোক, ভারতের বর্তমানে কিন্তু দুগ্ধ উৎপাদনে, গবাদি পশু প্রতিপালনে সবকিছুর দিক থেকে কিন্তু প্রথম স্থানে রয়েছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। এটা সম্বন্ধেও আমরা বললাম। আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, যেটা শর্ট ফর্ম হচ্ছে আমুল, এটা গুজরাটে রয়েছে, গুজরাটের আনন্দ জায়গাটিতে রয়েছে আর কি। তো যাই হোক, বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আমুল একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা বলা যেতে পারে, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে ত্রিভুবন দাস প্যাটেল, যেটা গঠিত হয়েছিল 1946 সালে। যাই হোক, প্রথমের আলোচনা এটুকুই। ডেয়ারি ফার্মিং সম্বন্ধে আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই বুঝতে পারলে কিনা?
আলোচনা সবাই শুনতে পারলে কিনা আমাকে একটু জানাবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, সব তো কন্টেন্ট জিনিস এগুলো। হ্যাঁ হ্যাঁ, এবারে দেখো, এবার ফিশিং যে ব্যাপারটা, এই ব্যাপারটা চলে যাচ্ছে। দেখো, ফিশিং অর্থাৎ মৎস্য শিকার, বিভিন্ন মৎস্য ক্ষেত্র, সেগুলো একটু দেখার চেষ্টা করব। এখানে ফিশিং ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড ফিশিং জোন, সমস্ত ফিশিং জোন সম্বন্ধিত আলোচনা করার সময় নেই, সুতরাং বৃহত্তম যেটা রয়েছে ক্ষেত্রফলের বিচারে বা মৎস্য আহরণের বিচারে, সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো ফিশিং ব্যাপারটা কি? ফিশিং মানে হচ্ছে মৎস্য শিকার। ফিশিং ইজ এ প্রসেস টু কালেক্ট ফিশেস ফ্রম ইনল্যান্ড ওয়াটার লাইক ক্যানাল, পন্ড, রিভার, রিজার্ভার অ্যান্ড সামটাইমস ফ্রম মেরিন সল্ট ওয়াটার ফর ব্যালেন্সিং ডেইলি ডিমান্ড ফর পিপল। অর্থাৎ মানুষের প্রাত্যহিক চাহিদা নিবৃত্তির জন্য যে সমস্ত অন্তর্দেশীয় জলাশয়গুলো রয়েছে, যেমন তোমার ক্যানাল, পন্ড, রিভার, রিজার্ভার, এই সমস্ত অন্তর্দেশীয় জলাশয় এবং কিছু সামুদ্রিক লবণাক্ত জল থেকে যে সমস্ত মানুষের প্রাত্যহিক চাহিদা পূরণের জন্য যখন ফিশটাকে কালেক্ট করা হয়, সেটাকে আমরা কিন্তু ফিশিং বা মৎস্য শিকার আমরা বলতে পারি। আর মানুষের প্রোটিনের অন্যতম উৎস হচ্ছে এই মৎস্য, এবং মানুষের খাদ্য তালিকায় মাছ একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে, সুতরাং মৎস্য শিকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। ফিশিং রিলেটেড কিছু টার্মিনোলজি, সেটা আমরা একটু জেনে রাখার চেষ্টা করব। ফিশারি বলতে যে জায়গাগুলো থেকে মৎস্য শিকার করা হয়, সেই জায়গাগুলোকেই বলা হচ্ছে ফিশারি বা মৎস্য ক্ষেত্র। তারপরে রয়েছে পিসি কালচার। পিসি কালচার বা মৎস্য চাষ যে ব্যাপারটা রয়েছে, মৎস্য চাষটা মূলত পিসি কালচার বলা হয়। বৈজ্ঞানিক প্রথায় যে মৎস্য চাষ ব্যাপারটা, সেটাকে আমরা কিন্তু পিসি কালচার বলে থাকি আর কি। তারপরে আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে, মূলত বৈজ্ঞানিক প্রথায় শুধুমাত্র মৎস্য চাষ ব্যাপারটা নয়, এর সঙ্গে বিভিন্ন যে জলজ সম্পদগুলো, আরো যে জলজ প্রাণীগুলো রয়েছে, সেগুলোকে প্রজনন, প্রতিপালন, বংশ বিস্তার, সংগ্রহ, সংরক্ষণ, সমস্ত বিষয়গুলো কিন্তু এই পিসি কালচার বা মৎস্য চাষের মধ্যে নিয়ে আসা হয় আর কি। তো তারপরে আরেকটা বিষয় রয়েছে, দেখো, মেরি কালচার। মেরি কালচার ব্যাপারটাকে আমাদের জেনে নিতে হবে। সুপরিকল্পিতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্যের প্রয়োজনে যখন সমুদ্র জলে মৎস্য এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী উদ্ভিদগুলো চাষ করা হয়, সেটাকে আমরা কিন্তু মেরিকালচার বলে থাকি। আর পিসিকালচারের মধ্যে মূলত মাছটি হচ্ছে প্রধান আর কি। মৎস্য চাষটাকেই আমরা পিসিকালচার বলবো। মৎস্য ছাড়াও অন্যান্য যে সমস্ত জলজ উৎপাদনগুলো হচ্ছে আর কি, প্রাণীর উৎপাদনগুলো হচ্ছে, সেগুলোকে আমরা মেরিকালচারের মধ্যে পেয়েছি। আর অ্যাকোয়া কালচার যেটা রয়েছে, দেখো, অ্যাকোয়া কালচার যে বিষয়টা রয়েছে, অর্থাৎ জলনির্ভর চাষ এটাকে বলা যেতে পারে। এটা মূলত নদী, হ্রদ, সমুদ্র, পুকুর ইত্যাদি জলাশয় বৈজ্ঞানিক উপায়ে জলজ উদ্ভিদ এবং প্রাণী, এখানে উদ্ভিদটাও এর মধ্যে যুক্ত রয়েছে। আর তারপরে অ্যাকোয়াকালচার হলো। এবারে যেটা রয়েছে কালচার ফিশারি। কালচার ফিশারি, আরেকটা রয়েছে তোমার ক্যাপচার ফিশারি। এই দুটো বিষয় আমাদের জেনে রাখতে হবে। বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করে মৎস্য আহরণ করাকে, সেটাকে আমরা কালচার ফিশারি বলতে পারি। আর ক্যাপচার ফিশারি যে ব্যাপারটা রয়েছে, ক্যাপচার ফিশারি বলতে মূলত সমুদ্র থেকে মাছ আহরণ করাটাকে আমরা ক্যাপচার ফিশারি বলি। ওখানে আমরা মাছ ছাড়ি না, শুধুমাত্র মাছটাকে আহরণ করি, কিন্তু বিভিন্ন জলাশয়ে মাছটাকে আমরা মূলত বলা যেতে পারে মাছ চাষ করি যে সমস্ত জায়গাগুলোতে, সেগুলোই হচ্ছে কালচারাল ফিশারি বলা যেতে পারে। আরো বিভিন্ন বিষয়গুলো জেনে রাখো। এজ অফ ফিশ অর্থাৎ মৎস্যের যে যুগ, সেটা হচ্ছে প্যালিওজোইক যুগ। এটা হচ্ছে 30 থেকে 60 কোটি বছর আগে এটা হয়েছিল, এই যুগটা। এটাই হচ্ছে মৎস্যের যুগ বলা যেতে পারে। ল্যান্ড অফ ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের দেশ, সেটা হচ্ছে নরওয়ে। আর দক্ষ ধীবরদের দেশ বা দক্ষ জেলেদের দেশ বললে সেটা অবশ্যই আইসল্যান্ড হবে। হেডকোয়ার্টার অফ ফিশ সার্ভে অফ ইন্ডিয়া, এটা রয়েছে মুম্বাইতে। ভারতের মধ্যে মুম্বাইতে রয়েছে এফএসআই এর হেডকোয়ার্টার। তো যাই হোক, মৎস্য শিকার এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। মাছের শ্রেণী বিভাগ, মৎস্য ক্ষেত্রের শ্রেণী বিভাগ, সমস্ত কিছু আলোচনা করব। এবারে আমরা টাইপস অফ ফিশিং গ্রাউন্ড অর ফিশারি, অর্থাৎ মৎস্য ক্ষেত্রের যে শ্রেণী বিভাগ, এটা মেরিন হতে পারে বা কন্টিনেন্টাল পার্টস ফ্রম হোয়ার ফিশ ক্যান কালেক্টেড অ্যান্ড কল্ড ফিশিং গ্রাউন্ড। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো থেকে, সমুদ্র এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলো থেকে মাছগুলোকে কালেক্ট করা হয়, সেটা হচ্ছে ফিশিং গ্রাউন্ড বা ফিশারিজ বলা যেতে পারে এগুলোকে। মৎস্য ক্ষেত্র, ফিশিং গ্রাউন্ড অর্থাৎ মৎস্য ক্ষেত্র, বা ফিশারিজ বা মৎস্য শিকার ক্ষেত্র। তো যাই হোক, একই রকম টার্ম অনেকটা। এবারে ফিশিং গ্রাউন্ডকে আমরা ভাগ করব ইনল্যান্ড
ইনল্যান্ড ফিশারি বা অন্তর্দেশীয় বা অভ্যন্তরীণ যে সমস্ত রয়েছে, অর্থাৎ নদী, খাল, বিল, হ্রদ, পুষ্করিণী এই সমস্ত জায়গাগুলো থেকে, এটাকে বলা হচ্ছে তোমার ইনল্যান্ড ফিশারি। এটার মধ্যে দুটো ভাগ রয়েছে দেখো, ফ্রেশ ওয়াটার ফিশারি বা স্বাদু জলের মৎস্যক্ষেত্র, যেগুলো মূলত যেগুলি মাছগুলোর মূলত সমগ্র জীবনচক্র সমুদ্র থেকে অপেক্ষাকৃত দূরে দেশের অভ্যন্তরে নদ নদী, খাল, বিল, পুষ্করিণী এই সমস্ত জায়গাগুলোতে হয়, সেটাকে আমরা স্বাদু জলের মৎস্যক্ষেত্র বলতে পারি। এটা আবার দুই রকম হতে পারে, স্রোতযুক্ত জলাশয়ের হতে পারে, স্রোতবিহীন জলাশয়ের হতে পারে। তারপরে যেটা রয়েছে সল্ট ওয়াটার ফিশারি, অর্থাৎ লবণাক্ত জলের মৎস্যক্ষেত্র। এটা উপকূলের পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, মূলত মহীসোপান অঞ্চল, উপকূলবর্তী যে লেগুন বা উপহ্রদগুলো রয়েছে, সেই জায়গার যে জলাভূমি রয়েছে, মূলত অভ্যন্তরীণ যে সমস্ত জলাভূমি, লবণাক্ত জলাভূমি, সেই জায়গার যে মৎস্যক্ষেত্র, এটা মূলত সল্ট ওয়াটার ফিশারি আমরা বলতে পারি। সমুদ্রের কাছাকাছি যে ইনল্যান্ড ফিশারিজ গুলো রয়েছে আর কি বলা যেতে পারে। এটা সামুদ্রিক নয়, সমুদ্রের কাছাকাছি ইনল্যান্ড। তারপরে যেটা রয়েছে মেরিন ফিশারি বা সামুদ্রিক মৎস্যক্ষেত্র যেগুলো রয়েছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোস্টাল ফিশারি, উপকূলীয় মৎস্যক্ষেত্র, ক্রান্তীয় অঞ্চলের উপকূল সংলগ্ন সমুদ্র থেকে যে বিভিন্ন নাতিশীতোষ্ণ ক্রান্তীয় বিভিন্ন উপকূল অঞ্চলে যে মাছ আহরণ করা হয়, মাছ ছাড়া স্পঞ্জ, চিংড়ি, তারপরে শামুক, মুক্তা এগুলো আহরণ করা হয়। আর ডিপ সি ফিশারি বলতে গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র, যেটা মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে গভীর সমুদ্রের যে সমস্ত তোমার ব্যাংক গুলো রয়েছে, অর্থাৎ মগ্ন চড়াগুলো রয়েছে, সেগুলো থেকে মূলত মৎস্য বাণিজ্যিক ভিত্তিতে আহরণ করা হয়ে থাকে। তো যাই হোক, এবারে আমরা আলোচনা করব ফ্যাক্টরস বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইনল্যান্ড ফিশারি। এগুলো অতটা আলোচনা করার কিছু নেই। ন্যাচারাল ফ্যাক্টরগুলির মধ্যে কি কি রয়েছে দেখো, ডিপথ অফ ওয়াটার, যেগুলো মানে পয়েন্টগুলো যেটা হাইলাইট করা প্রয়োজন সেটা আমি হাইলাইট করছি। মূলত মূলত দেশের অধিকাংশ অভ্যন্তরীণ যে জলাশয়, এখানে এটা আমরা আলোচনা করব ইনল্যান্ড ফিশিং গ্রাউন্ড গুলো গড়ে তোলার ক্ষেত্রে কোন কোন অনুকূল পরিবেশগুলো দরকার। প্রথমে আমরা ইনল্যান্ড ফিশিংটা আলোচনা করব, পরবর্তী ক্ষেত্রে মেরিন ফিশিংটা আমরা আলোচনা করব। তো ইনল্যান্ডের ক্ষেত্রে বলা যেতে পারে ডিপথ অফ ওয়াটার, অর্থাৎ অভ্যন্তরীণ জলাশয়গুলি যে ক্ষেত্রে 3 থেকে 6 মিটার গভীরতা যুক্ত হয়, সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু মৎস্য চাষের ক্ষেত্রে উপযোগী বলা যেতে পারে। কালার অফ ওয়াটার যদি আমরা দেখি, তাহলে হালকা সবুজ রংযুক্ত হলে ভালো হয়, যেখানে মাছের খাবার যেগুলো জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এগুলো প্রচুর মাত্রায় থাকে বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে লোকেশন অ্যান্ড সাইজ অফ ওয়াটার বডি, অর্থাৎ জলাশয়টা মূলত যদি জলাশয়ের যে অবস্থান, আয়তন, দেশের অভ্যন্তরে যে বিভিন্ন জলাশয়গুলো রয়েছে, বড় হলে সেটা বাণিজ্যিকভাবে আহরণ করা যাবে আর কি। সানলাইট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে সমস্ত জলাশয়গুলিতে প্রচুর পরিমাণে সূর্যালোক এসে পড়ে। সয়েল অ্যান্ড ওয়াটার এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রে তলদেশের যে মাটি, সেটা যদি ফসফেট, নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম সমৃদ্ধ হয়, তাহলে মাছের যে প্লাঙ্কটন গুলো বা অন্যান্য অজৈব পদার্থগুলো সেটা কিন্তু সমৃদ্ধ হয়, মাছ চাষ করাও সুবিধাজনক হয় বলা যেতে পারে। ইকোনমিক ফ্যাক্টরগুলোর মধ্যে এগুলো নর্মাল ফ্যাক্টর, আলোচনার কিছু নেই। ডিমান্ড, ট্রান্সপোর্ট সিস্টেম, মার্কেটিং, ক্যাপিটাল, স্টোরেজ ক্যাপাসিটি বিষয়গুলো রয়েছে। এবারে আমরা ফ্যাক্টর বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ মেরিন ফিশিং গ্রাউন্ড গড়ে তোলার ক্ষেত্রে যেগুলো রয়েছে দেখো, লং কন্টিনেন্টাল সেলফ অর্থাৎ বিস্তৃত মহীসোপান দরকার। মহীসোপান অঞ্চলের গভীরতা আমরা জানি যে 200 মিটার পর্যন্ত হয়, এবং 200 মিটার পর্যন্ত যেহেতু সূর্যের আলো প্রবেশ করতে পারে, তো সুতরাং মহীসোপান অঞ্চলেই কিন্তু মাছের প্রয়োজনীয় যে খাবারগুলো রয়েছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন বেশি মাত্রায় পাওয়া যায়। সুতরাং মহীসোপান অঞ্চলেই কিন্তু মৎস্য ক্ষেত্রের বেশি বিকাশ ঘটেছে বলা চলে। রিচ অফ প্লাঙ্কটন, বিভিন্ন জায়গায় প্লাঙ্কটনের প্রাচুর্য যে সমস্ত জায়গাগুলিতে রয়েছে, সেগুলো মূলত যেখানে তোমার বলা যেতে পারে যে শীতল স্যার একটা সমুদ্র। বিষয় বললাম, ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে ওটা কি প্রাণীজ প্ল্যাঙ্কটন, উদ্ভিদ আর উদ্ভিদ জু প্ল্যাঙ্কটন উদ্ভিদ, ফাইটো উদ্ভিদ। হুম। আচ্ছা ঠিক প্লাঙ্কটন আছে। হচ্ছে একটা গ্রিক শব্দ। প্লাঙ্কটন সমানে একটু বলি তোমাদের, প্লাঙ্কটন হচ্ছে একটা গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে তোমার ওয়ান্ডারিং বা ঘুরে বেড়ানো। প্লাঙ্কটন দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, একটা হচ্ছে জু প্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে তোমার উদ্ভিদ প্লাঙ্কটন, এবং জু প্লাঙ্কটন হচ্ছে প্রাণী প্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটনকে খাদ্য হিসাবে গ্রহণ করে জু প্লাঙ্কটন, আমরা খাদ্য শৃঙ্খলে দেখেছি ফাইটোপ্লাঙ্কটনের পরে জু প্লাঙ্কটন থাকে, পরবর্তী ক্ষেত্রে ছোট মাছ, তারপরে বড় মাছ থাকে, আমরা যদি পুকুরের বাস্তুতন্ত্র বা কোনো রিজার্ভারের বাস্তুতন্ত্র আমরা দেখি। এবারে দেখো রিচ অফ প্লাঙ্কটন, প্লাঙ্কটনের প্রাচুর্য যেখানে রয়েছে সেখানেই কিন্তু বেশি মৎস্য সমাগম হবে বলা যেতে পারে। কনভার্জেন্স অফ হট অ্যান্ড কোল্ড কারেন্ট, যেখানে শীতল উষ্ণ স্রোতের মিলন ঘটে, সে সমস্ত জায়গাগুলোতে বলা যেতে পারে এখানে মৎস্য ক্ষেত্রের বিকাশ হয় আর কি।
কারণ শীতল স্রোতের সঙ্গে যে বড় বড় হিমশৈলগুলো ভেসে আসে, হিমশৈলগুলোর মধ্যে আটকে থাকা যে সমস্ত তুন্দ্রা অঞ্চলের শৈবাল বা তোমার যে সমস্ত বিষয়গুলো থাকে, নুড়ি পাথরগুলো থাকে, এগুলো উষ্ণ স্রোতের মুখোমুখি হয়ে ওগুলো গলতে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে মগ্নচড়া পরবর্তী ক্ষেত্রে সৃষ্টি করে, সেখানে মৎস্য ক্ষেত্রের বিকাশ ঘটে। আচ্ছা, সাবমার্গেট ব্যাংক, মগ্নচড়া ব্যাপারটা তো বললাম। তোমার ডগার্স ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, রকফল ব্যাংক, এই সমস্ত মগ্নচর অঞ্চলগুলোতে সামুদ্রিক মৎস্যের প্রধান জায়গা বলা যেতে পারে। টেম্পারেট ক্লাইমেট, নাতিশীতোষ্ণ জলবায়ু, এটাও মৎস্য চাষের পক্ষে গড়ে তোলা উপযোগী, কারণ এই অঞ্চলে ঠান্ডা জলে খাদ্যের উপযোগী বেশি মাত্রায় মাছ থাকে বলা চলে। খুব বেশি টেম্পারেচার যদি খুব বেশি ঠান্ডা থাকে তাহলে সেক্ষেত্রে মাছ ধরার পক্ষেও কিন্তু সহজে এটা খুবই অসুবিধা হয় আর কি বলা চলে। আনইভেন টোপোগ্রাফি, অর্থাৎ তোমার বন্ধুর ভূপ্রকৃতি, বন্ধুর হলে কি হয়, সেখানে চাষবাস অতটা ডেভেলপ হয় না, মৎস্য চাষের দিকে মানুষ বেশি নিযুক্ত হয়। এই বিষয়গুলো রয়েছে। ইকোনমিক ফ্যাক্টর, নর্মাল ফ্যাক্টর, এগুলো ডেন্স পপুলেশন, ঘন জনবসতি, ডেভেলপ টেকনোলজি, ইকোনমিক ফ্যাসিলিটি, ডেভেলপ পোর্ট, উন্নত মৎস্য বন্দর থাকাও দরকার, ডেভেলপ ট্রান্সপোর্ট সিস্টেম, কোল্ড স্টোরেজ, হিমঘর, এগুলো দরকার। এবারে আমরা টাইপ অফ ফিশ, ফিশের যে ভাগগুলো রয়েছে এইগুলো নিয়েই কিন্তু বেশিরভাগ এমসিকিউ কোশ্চেন গুলো থাকে। এইটা ভালো করে তোমরা পড়ার চেষ্টা করবে। টাইপস অফ ফিশ গুলোর মধ্যে দেখো ফ্রেশ ওয়াটার ফিশ কি কি রয়েছে। মিষ্টি বা স্বাদু জলের মাছগুলির মধ্যে দেখো ফিশ অফ লার্জ রিজার্ভার অর কার্ভ টাইপ ফিশ, এগুলোকে আমরা কার্ভ জাতীয় ফিশ বলে থাকি, যেগুলো লার্জ রিজার্ভার থেকে আমরা পাই। এগুলোই হচ্ছে তোমার স্বাদু জলের ফিশ। এর মধ্যে এটাই হচ্ছে প্রধান। কার্ভ শ্রেণীর যে মাছগুলো রয়েছে, কার্ভ শ্রেণীর মাছগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। কার্ভ বা পোনা শ্রেণীর মাছগুলোর মধ্যে কিছু রয়েছে তোমার দেশি, কিছু রয়েছে বিদেশি। দেশিগুলোর মধ্যে আবার কিছু রয়েছে বড় বড় এবং কিছু রয়েছে ছোট। মেজর কাপের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালবো, সেই সমস্ত মাছগুলো রয়েছে। মাইনর কাপের মধ্যে বাটা, সরল পুঁটি, সাধারণ পুঁটি, এই সমস্ত মাছগুলো রয়েছে। এবং বিদেশ থেকে আমদানি এবং আমাদের অন্তর্দেশীয় জলাশয়ে এটা চাষ করা হচ্ছে বর্তমানে। এগুলোর মধ্যে সিলভার কার্প বা রজত রুই রয়েছে, গ্রাস কার্প বা ঘেঁষো রুই রয়েছে, সাইপ্রিনাস কার্প বা আমেরিকান রুই রয়েছে। এবারে আরেকটা যেটা রয়েছে ফিশ অফ স্মল রিজার্ভার, অর্থাৎ ছোট ছোট জলাশয় থেকে যে মাছগুলো মূলত ধরা হয়, এগুলো মূলত এই মাছগুলোর মধ্যে বেশিরভাগই তোমার জিওল মাছ, এটা প্রধান আর কি। মাগুর, শিঙি, কই, শোল, ল্যাটা, এই সমস্ত মাছগুলো রয়েছে আর কি। ফিশ অফ রিভার, অর্থাৎ নদীর যে মাছগুলো রয়েছে এগুলোর মধ্যে ইলিশ, চিতল, এই সমস্ত মাছগুলো রয়েছে আর কি। তো তারপরে আমরা আলোচনা করব মিষ্টি জলের মাছ, আলোচনা করলাম। এবারে আমরা সল্ট ওয়াটার ওয়ার মেরিন ফিশ যেগুলো রয়েছে এগুলো আমরা আলোচনা করব। সল্ট ওয়াটার ওয়ার মেরিন ফিশ, এগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার পিলেজিক ফিশ এবং ডেমার্সাল ফিশ। পিলেজিক ফিশ এটা কাকে বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার সমুদ্রের উপরের অংশে, যেখানে গভীরতা কম থাকে, মূলত উপরের দিকে, মানে সমুদ্রের জলের গভীরে নয়, উপর সাইডে আর কি, যে সমস্ত মাছগুলো মূলত ঘুরে বেড়ায়, স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়, সেগুলোকে আমরা কিন্তু পিলেজিক মৎস্য বলে থাকি। আর সমুদ্রের গভীরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত ডোমার্সাল মৎস্য রয়েছে। এই দুটোর মধ্যে পার্থক্যটাও জেনে রাখার চেষ্টা করবে। পিলেজিক মৎস্যগুলো সাধারণত দেখা যায় যে আকারে অনেকটা ছোট হয়, ডেমার্সালটা আকারে বড় হয় গভীর সমুদ্রের মাছগুলো। এবং মাছ ধরার পদ্ধতি যদি আমরা দেখি তাহলে পিলেজিক মৎস্যগুলো মূলত ড্রিফট নেট বা ভাসা জালের মাধ্যমে ধরা হয়। আর ডেমার্সাল যে মাছগুলো রয়েছে এটা মূলত ট্রল নেট বা টানা জালের মাধ্যমে এটা ধরা হয়, বা লং লাইন মেথডের মাধ্যমে এটা ধরা যেতে পারে। আচ্ছা, আমরা মেথড গুলো পরে আলোচনা করব, কোনটাকে কোন মেথড বলছে। যাই হোক, এবারে আমরা সামুদ্রিক মাছগুলো আমরা দেখলাম। এবারে আমরা একটু দেখে নেবো যে পিলেজিক ফিশের মধ্যে কোন কোন মাছগুলো পড়ছে। পিলেজিক ফিশের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য মাছ হচ্ছে হেরিং। এছাড়াও অন্যান্য মাছগুলির মধ্যে রয়েছে সার্ডিন, পিলচার্ড, এই সমস্ত মাছগুলো রয়েছে আর কি। তারপরে ডেমার্সাল যে মাছগুলো রয়েছে এগুলোর মধ্যে রয়েছে তোমার কড মাছ রয়েছে, তারপরে রয়েছে তোমার হ্যাডক মাছ, কড, হ্যাডক মাছ রয়েছে, তারপরে হ্যালিবার্ট মাছ রয়েছে, হ্যালিবার্ট বা হ্যালিবুট মাছ, তারপরে তোমার টুনা, হেক, এই সমস্ত মাছগুলো রয়েছে আর কি। টুনা, তারপরে হেক, এই সমস্ত মাছগুলো রয়েছে। যাই হোক, এগুলো তোমরা পড়ে নেবে কোন শ্রেণীর মাছের উদাহরণ কোনগুলো রয়েছে। ফিশ অফ বোথ ফ্রেশ অ্যান্ড সল্ট ওয়াটার, উভয় জলে মাছগুলো যেগুলো রয়েছে সেগুলির মধ্যে দেখো তিনটে ভাগ রয়েছে। এর মধ্যে কি কি দেখার চেষ্টা করবো। অ্যানাড্রোমাস ফিশ প্রথমে রয়েছে, অ্যানাড্রোমাস ফিশ। এটা কাকে বলে, যে সমস্ত মাছগুলো সমুদ্রের উপকূলে নোনা জলে বসবাস করে কিন্তু
ডিম পাড়ার সময় হলে নদী বা খাল পথে যেটা দেশের অভ্যন্তরস্থ মিষ্টি জলে প্রবেশ করে পরবর্তী ক্ষেত্রে, সেগুলোকে আমরা এই অ্যানাড্রোমাস ফিশ বলতে পারি। যেমন এগুলোর মধ্যে রয়েছে হিলসা বা ইলিশ মাছ, স্যালমন বা স্যামন মাছ বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে ক্যাটাড্রোমাস ফিশ, এটা অ্যানাড্রোমাসের ঠিক উল্টো বলা যেতে পারে। যে সমস্ত মাছগুলো মিষ্টি জলে বসবাস করে কিন্তু ডিম পাড়ার যখন সময় হয় তখন উপকূলের নোনা জলে চলে যায়, এই সমস্ত মাছগুলোকে আমরা কিন্তু ক্যাটাড্রোমাস বলতে পারি। এর একটা এক্সাম্পল রয়েছে ইল মাছ, ইল মাছটা এই ক্যাটাড্রোমাসের একটা এক্সাম্পল বলা যেতে পারে। একটা এক্সাম্পল আমি পেয়েছি। তারপরে যেটা রয়েছে অ্যামফিড্রোমাস ফিশ, যেগুলো মূলত অ্যামফিড্রোমাস বা মানে এটা মূলত অ্যামফি কথাটা উভচর অর্থে ব্যবহার করা, যে সমস্ত মাছগুলো কিছুটা সময় স্বাদু জলে কিছুটা সময় সমুদ্রে নোনা জলে অবস্থান করে সেগুলোকে অ্যামফিড্রোমাস বা উভগামী মাছ বলা যেতে পারে। এখানে ডিম পাড়ার ওই ব্যাপারটা নেই যে ডিম পাড়ার সময় হলেই ওখানে আসে, এরকম কোনো ব্যাপার নেই। জীবনচক্রের অর্ধেকটা এই জায়গায় অর্ধেকটা এই জায়গায় এরকম ভাবে থাকে। তো যাই হোক, এগুলোর এক্সাম্পল রয়েছে একটা দেখো বুল শার্ক মাছটা, এই অ্যামফিড্রোমাস মাছ। এরকম প্রশ্ন হতে পারে যে বুল শার্ক মাছটা কোন ধরনের মাছ হবে। মেথড অফ ফিশিং, ফিশিং মেথডগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো প্রথমে দেখো ড্রিফট নেট মেথড বা ভাসা জাল পদ্ধতি। ভাসা জাল পদ্ধতিতে কি করা হয়, নৌকা বা জাহাজের মাধ্যমে সামনে পর্দার মতো জালটা ঝুলিয়ে দেওয়া হয়। এই ভাসা জাল পদ্ধতিতে এইভাবে কিন্তু মাছটা ধরা হয় এবং এগুলোর মধ্যে মূলত হেরিং, ম্যাকারেল এই সমস্ত যে মাছগুলো রয়েছে, মূলত পিলেজিক যে মাছগুলো রয়েছে, হেরিং, ম্যাকারেল, যেটা তোমার ওই উপরের দিকে সমুদ্রের উপরের দিকে মূলত ঘুরে বেড়ায়, এগুলোই মূলত আমরা এই ডিপ নেট বা ভাসা জাল পদ্ধতিতে আমরা কিন্তু ধরে বেড়াই। আর যে সমস্ত মাছগুলো রয়েছে তোমার ডেমার্শাল মাছ, গভীর সমুদ্রে যেগুলো বিচরণ করে, এগুলো মূলত আমরা কিন্তু এই টানা জাল পদ্ধতি বা ট্রল নেট পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা কিন্তু মেইনলি ধরে থাকি। টানা জাল পদ্ধতিতে এটা হচ্ছে তোমার এরকম থলির মতো এক প্রকার জাল, জাহাজের সাহায্যে সমুদ্রের গভীর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এটা মূলত ডেমার্সাল মাছ, যেমন হাঙর, কড হাঙর, হ্যালিবার্ড, এই সমস্ত মাছগুলো কিন্তু এই সমস্ত ডেমার্সাল মাছগুলো কিন্তু এই তোমার এই টানা জাল পদ্ধতিতে বা ট্রল নেট পদ্ধতিতে ধরা হয়। আর ডিপড নেট বা ভাসা জাল পদ্ধতিতে মূলত তোমার ওই পিলেচিক মৎস্যগুলো কিন্তু ধরা হয়। আরো বিভিন্ন মেথড গুলো রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেড়া জাল পদ্ধতি বা সেইন নেট পদ্ধতি, সেইন নেট মেথড। এই পদ্ধতিতে কি করা হয়, দেখো ছবি দেখে বুঝতে পারছো যে দুটো জাহাজের মাধ্যমে বা দুটো নৌকা, বড় নৌকার মাধ্যমে এমন ভাবে জালের দুই প্রান্ত বেঁধে এইভাবে টানা হয় এবং যাতে জাল একটা বড় বেড়ার আকৃতির রূপ নেয়। এই পদ্ধতিতে সার্ডিন, ম্যাকারেল, হেরিং, টুনা, স্যামন এই সমস্ত মাছগুলো ধরা হয়। তারপরে লং লাইন যে মেথড রয়েছে, বড়শি পদ্ধতির একটা মেথড রয়েছে, এটা লং লাইন মেথড এটাকে বলা হয় মূলত। এটার মাধ্যমে গভীর সমুদ্রের মাছ, উপরের মাছ সমস্ত কিছু ধরা যেতে পারে, তবে মেইনলি গভীর সমুদ্রের মাছটাই কিন্তু বেশি আসে এই বড়শি পদ্ধতিতে, লং লাইন মেথডের মাধ্যমে। এটা লম্বা তার বা দড়ি থেকে পরপর অনেকগুলো এরকম বড়শি ঝুলিয়ে দেওয়া হয় এবং বড়শিতে মাছের কিছু খাবার দেওয়া হয় এবং সেই খাবার খাওয়ার জন্য যখন মাছগুলো আসে তখন কিন্তু এই বড়শিতে আটকে যায় মাছগুলো। এবারে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। যাই হোক, আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন বর্তমানে কালার নেট রেকর্ডার পদ্ধতি রয়েছে, অত্যাধুনিক পদ্ধতি, এটা ইকো সাউন্ডার ব্যবহার করা হয় যেটায়। তারপরে র্যাডার পদ্ধতি রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে দূরের বস্তুগুলো যে কোথায় মাছের ঝাঁক রয়েছে সেই সমস্ত বিষয়গুলো র্যাডারের যে স্ক্রিনগুলো থাকে সেই স্ক্রিনে শব্দ সহকারে কিন্তু ভেসে ওঠে। তো যাই হোক, এই বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে। বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে মাছের ঝাঁক কোথায় রয়েছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পারি। তো যাই হোক, এবারে যে ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড ফিশিং জোনস গুলো রয়েছে, এগুলোর মধ্যে কিছু রয়েছে টেম্পারেট রিজিয়নের মাছ মৎস্যক্ষেত্র এবং কিছু রয়েছে ট্রপিক্যাল রিজনের মৎস্যক্ষেত্র। এখানে দেখো স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার টেম্পারেট রিজনের মৎস্যক্ষেত্র এবং ডবল টিক যেগুলো রয়েছে ওটা হচ্ছে ট্রপিক্যাল রিজনের মৎস্যক্ষেত্র। তো আমরা স্টার চিহ্ন দেওয়া টেম্পারেট রিজনের যে মৎস্যক্ষেত্রগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। দেখো নর্থ ওয়েস্ট প্যাসিফিক ফিশিং গ্রাউন্ড, সাউথ ইস্ট প্যাসিফিক ফিশিং গ্রাউন্ড, তারপরে রয়েছে নর্থ ইস্টার্ন আটলান্টিক কোস্টাল ফিশিং গ্রাউন্ড, তারপরে রয়েছে নর্থ ইস্ট প্যাসিফিক ফিশিং গ্রাউন্ড, নর্থ ওয়েস্ট আটলান্টিক ফিশিং গ্রাউন্ড, সাউথ ইস্ট আটলান্টিক ফিশিং গ্রাউন্ড, তারপরে রয়েছে সাউথ ওয়েস্ট আটলান্টিক ফিশিং গ্রাউন্ড, সাউথ ওয়েস্ট প্যাসিফিক ফিশিং গ্রাউন্ড, রয়েছে ফিশিং গ্রাউন্ড অফ মেডিটেরিয়ান অ্যান্ড ব্ল্যাক সি। এবারে ডবল টিক যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার টপিক্যাল রিজনের বলা যেতে পারে ফিশিং জোন। এগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল প্যাসিফিক, তারপরে ইস্ট ইন্ডিয়ান ওশিয়ান ফিশিং গ্রাউন্ড, ইস্ট সেন্ট্রাল আটলান্টিক ফিশিং গ্রাউন্ড, এই সমস্ত বিষয়গুলো রয়েছে।
তো যাই হোক, এই ফিশিং গ্রাউন্ড গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তোমার মহাসাগরের অবস্থান অনুসারে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ফিশিং জোন গুলো রয়েছে। তো এই ফিশিং জোন গুলোর মধ্যে বলা যেতে পারে, ফিশিং জোন রিলেটেড যে তথ্য আমি পেয়েছি সেখানে বিশ্বের বৃহত্তম মৎস্য উৎপাদনকারী যে অঞ্চল সেটা হচ্ছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র যেটা রয়েছে। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমাংশে যেটা রয়েছে, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম মৎস্য উৎপাদনকারী অঞ্চল বলা যেতে পারে। এবং ক্ষেত্রফলের বিচারে যদি আমরা দেখি, এই সমস্ত ফিশিং গ্রাউন্ডগুলোর মধ্যে ক্ষেত্রফলের বিচারে আমরা যদি দেখি, তাহলে মূলত উত্তর পূর্ব আটলান্টিক যে ফিশিং গ্রাউন্ড যেটা রয়েছে, এটাই হচ্ছে তোমার ক্ষেত্রফলের বিচারে পৃথিবীর মধ্যে বৃহত্তম। এই উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর হচ্ছে তোমার বিশ্বের বৃহত্তম মৎস্য উৎপাদন, মৎস্য আহরণের ভিত্তিতে বলা যেতে পারে। আর এরিয়া বেসিসে যদি আমরা দেখি, তাহলে তোমার এই উত্তর পূর্ব আটলান্টিক যে মৎস্যক্ষেত্র সেটাই হচ্ছে তোমার এটাই হচ্ছে তোমার বৃহত্তম। তো এই দুটো ফিশিং গ্রাউন্ড সম্বন্ধে একটু আলোচনা করে দিই তোমাদের। নর্থ ওয়েস্ট প্যাসিফিক ফিশিং গ্রাউন্ড যেটা রয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, যেটা হচ্ছে মৎস্য আহরণের ভিত্তিতে বলা যেতে পারে প্রথম স্থানে রয়েছে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। এগুলোর যে বিভিন্ন অনুকূল পরিবেশটা রয়েছে, দেখো, শ্যালো অ্যান্ড ওয়াইড কন্টিনেন্টাল সেল, মিক্স কারেন্ট, সিচুয়েশন অফ পোর্ট, টেম্পারেট ক্লাইমেট, রিভার মাউথ, এই সমস্ত বিষয়গুলোর জন্য এটা অনুকূল পরিবেশ তৈরি করে বলা চলে। এবারে এই যে তোমার এই উষ্ণ জাপান স্রোত এবং শীতল বেরিং স্রোতের মিলনে এখানে মগ্নচড়াগুলো সৃষ্টি হয়, এবং যেহেতু ওখানে প্লাঙ্কটন সমৃদ্ধ হয় জায়গাগুলোতে, ওই জন্যই বলা যেতে পারে যে মৎস্যচারণ ক্ষেত্রের বিকাশ ঘটেছে, মৎস্য আহরণ ক্ষেত্রের বিকাশ ঘটেছে বলা চলে। এবং এই নাতিশীতোষ্ণ মণ্ডলে মূলত এটা অবস্থান করছে। উত্তরে রাশিয়া থেকে দক্ষিণে মূলত চীনের উপকূল ভাগ পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত রয়েছে আর কি। তো যাই হোক, এইখানে যে দেশগুলো রয়েছে, এটা বিশ্বের বৃহত্তম মৎস্য উৎপাদনকারী অঞ্চল বলা যেতে পারে। এবং এই যে দেশগুলো রয়েছে, দেশগুলোর মধ্যে প্রধান যে দেশটা রয়েছে, প্রথম স্থানে যে দেশটা রয়েছে এই মৎস্যচারণ ক্ষেত্রের মধ্যে, সেটা হচ্ছে চীন দেশ প্রথম, তারপরে রয়েছে জাপান, ঠিক আছে, তারপরে রাশিয়া। এর মধ্যে বিভিন্ন মৎস্য বন্দরগুলো গড়ে তোলা হয়েছে, যেমন মুরোরান, ওসাকা, নাগাসাকি, তারপরে তোমার ইয়োকোহেমা, তারপরে কিংডাও, এই সমস্ত পুসান, এই সমস্ত মৎস্য বন্দরগুলো এখানে গড়ে তোলা হয়েছে। তার জন্য এই মৎস্য ক্ষেত্রের বিকাশ ঘটেছে বলা চলে। তো যাই হোক, এরপরে আমরা যেটা আলোচনা করব, নর্থ ইস্টার্ন আটলান্টিক কোস্টাল ফিশিং গ্রাউন্ড। আয়তনের বিচারে যদি দেখি, এটা হচ্ছে বৃহত্তম। এখানেও কিছু সুবিধা রয়েছে, তো তার জন্য কিন্তু এখানে বিকাশ ঘটেছে। নর্থ ইস্টার্ন আটলান্টিক কোস্টাল ফিশিং গ্রাউন্ড, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রের বিকাশ ঘটেছে, বিভিন্ন সুবিধাগুলো রয়েছে এখানে। তোমার উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মাঝামাঝিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণ উপসাগরীয় স্রোত রয়েছে, শীতল সুমেরু স্রোতের মিলনে এখানে বিভিন্ন প্লাঙ্কটন সমৃদ্ধ হচ্ছে। তো তার জন্য এখানে বিভিন্ন মাছগুলো, যেমন কড, হেরিং, সার্ডিন, টুনা, হ্যাডক, ম্যাকারেল, এই সমস্ত মাছগুলো বেশি বিকশিত হচ্ছে আর কি। তো যাই হোক, এই বিষয়গুলো আলোচনা করলাম। এবারে আমরা ফিশিং এর আলোচনা এখানেই শেষ হলো। এবারে আমরা লাস্ট আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছে লাম্বারিং ব্যাপারটা। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারলে কিনা, যেটুকু আলোচনা হলো একটু বলো। এখন আমাদের বোঝার অল্প কিছু রয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে বেশি। অর্থনৈতিক ভূগোলে আমাদের প্রচুর ডেটা ভিত্তিক আমাদের রয়েছে, ডেটাগুলোই আমাদের যতটা পারি, যতটা সম্ভব আমাদের পক্ষে, ততটাই আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আর কি। ফরেস্ট রিসোর্স এন্ড লাম্বারিং একটু অল্প করে আলোচনা করে দিই। আচ্ছা, কেউ কিছু বলবে, একটু বলো। স্যার, ওই উষ্ণ উপসাগরীয় স্রোতটা ওই ইউরোপের পূর্ব উপকূলে হচ্ছে। উষ্ণ উপসাগরীয় স্রোতটার কথা বললে, তাই তো? আচ্ছা, এটা স্রোত রিলেটেড যখন আলোচনা হবে, এটা কোথায় কি আছে অবস্থান, আমি স্রোত রিলেটেড যখন আলোচনা হবে, আটলান্টিক মহাসাগরের স্রোত আলোচনা, তখন এটা ক্লিয়ার করে দেবো। সমুদ্র ভূগোল তো আলোচনা পড়ে রয়েছে। দেখো, লাম্বারিং যে ব্যাপারটা রয়েছে,
ফরেস্ট রিসোর্স অ্যান্ড লাম্বারিং বা অরণ্য সম্পদ ও কাষ্ঠশিল্প যে ব্যাপারটা রয়েছে, কাষ্ঠশিল্প কাকে বলে? বাণিজ্যিকভাবে বৃক্ষচ্ছেদন করে এবং পরবর্তী ক্ষেত্রে সেই বৃক্ষগুলোকে চেরাই, আসবাবপত্র নির্মাণ, কাগজ, কাষ্ঠমড, নিউজ প্রিন্ট উৎপাদন, কড়িবর্গা উৎপাদন, যানবাহনের কাঠামো সমস্ত কিছু তৈরিকে একত্রে কিন্তু আমরা কাষ্ঠশিল্প বলতে পারি। মধ্য অক্ষাংশীয় নাতিশীতোষ্ণ মণ্ডলে কাষ্ঠশিল্পটা সর্বাধিক বিকশিত হয়েছে। বৃক্ষচ্ছেদন বা বিভিন্ন বৃক্ষগুলোকে ছেদন করা, যেটাকে আমরা প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ বলছি, কিন্তু কাষ্ঠশিল্প যে ব্যাপারটা এটা কিন্তু সেকেন্ড পর্যায়ের ইকোনমিক অ্যাক্টিভিটি। কাষ্ঠ যখন শিল্পের পর্যায়ে চলে যাবে, বিভিন্ন বৃক্ষ থেকে যখন বিভিন্ন কাষ্ঠজাত উৎপাদন গুলো হবে, সেগুলোকে আমরা সেকেন্ড পর্যায়ের ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে ফেলবো। অরণ্য হচ্ছে একটা জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স। ফরেস্ট শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন ফরাসি শব্দ ফরেস্ট থেকে, যার অর্থ হচ্ছে গাছ দ্বারা আবৃত বিশাল স্থান। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন তাদের মতে অরণ্য বলতে এমন একটা ভূমিভাগ যেখানে কোনো জায়গার 10% বেশি স্থান অরণ্য দ্বারা আবৃত থাকে বা 0.5 হেক্টরের বেশি স্থান গাছ থাকে। বর্তমানে পৃথিবীর ভূমিভাগের 29.6% স্থান অরণ্য দ্বারা আবৃত রয়েছে। পরিবেশ ভারসাম্যে 1/3 অরণ্য থাকা দরকার। অরণ্য দূষণটাকে প্রতিরোধ করে বলে অরণ্যকে আমরা প্রাকৃতিক স্পঞ্জ বলে থাকি। ইউরোপের বনভূমির আয়তন সব থেকে বেশি। ওশিয়ানিয়া মহাদেশের বনভূমি যদি আমরা কন্টিনেন্টাল বেসিসে যদি আমরা দেখি, মহাদেশীয় ভিত্তিতে আমরা দেখি, তাহলে ইউরোপে হচ্ছে সব থেকে বেশি বনভূমি রয়েছে, ওশিয়ানিয়াতে সব থেকে কম বনভূমি রয়েছে। এবং সমগ্র পৃথিবীতে যদি আমরা দেখি, মাথাপিছু অরণ্যের পরিমাণ হচ্ছে 0.62 হেক্টর। আচ্ছা, মাথাপিছু অরণ্যের পরিমাণের ভিত্তিতে ওশিয়ানিয়া সর্বাধিক রয়েছে এবং এশিয়ার মধ্যে সব থেকে কম রয়েছে। পৃথিবীর মোট বনভূমির 93% হচ্ছে প্রাকৃতিক বনভূমি এবং মাত্র 7% হচ্ছে রোপণ করা বনভূমি, যেটাকে বন সৃজন বলা হয়। তো যাই হোক, এবারে দেশ অনুযায়ী যদি আমরা দেখি, সব থেকে রাশিয়া দেশে বনভূমির পরিমাণ সব থেকে বেশি, আর ব্রাজিল হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে, কানাডা তৃতীয় স্থানে রয়েছে। এবং সব থেকে কম বনভূমি রয়েছে কোন দেশে? সেটা হচ্ছে কাতার দেশ। ভারতবর্ষের ক্ষেত্রে মোট স্থলভাগে 21.34% স্থানে অরণ্য রয়েছে। এটা উল্লেখযোগ্য পজিশনে নেই ভারতবর্ষ, ওই জন্য আলোচনায় নেই। পৃথিবীর মোট বনভূমির 1%টা রয়েছে ভারতবর্ষে। ভারতের মধ্যে কোন রাজ্যে বনভূমি বেশি যদি বলা হয়, তাহলে অবশ্যই মধ্যপ্রদেশ হবে। শিকড়ের দ্বারা জল শোষণ করে বলে বৃক্ষকে আমরা পাদপও বলে থাকি, এটা একটা সমার্থক পরিভাষা বলা চলে। অরণ্যকে আমরা সবুজ সোনাও বলে থাকি। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। বিজ্ঞানসম্মত উপায়ে গাছ লাগানো, এটাকে আমরা কিন্তু সিলভিকালচার বলে থাকি। পৃথিবীর অরণ্য গবেষণাগার রয়েছে ইন্দোনেশিয়ার বোগারে। ভারতের অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে। ভারতের প্রথম বন নীতি গ্রহণ করা হয়েছিল 1894 সালে। ভারতের পরিবেশ সংরক্ষণ আইন গ্রহণ করা হয়েছিল 1986। অনেকগুলো তথ্য তোমাদের দিয়ে দিলাম, এগুলো মনে রাখার চেষ্টা করবে। টাইপস অফ ফরেস্ট যদি আমরা দেখি, ফরেস্টের যে ভাগ এখানে সেটাও পড়তে হবে। যদিও লাম্বারিংটা রয়েছে, লাম্বারিং এর পাশাপাশি ফরেস্টের ভাগগুলো এটাও কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। তো ফরেস্টের ভাগগুলো বিভিন্ন বেসিসে করা হয়েছে। অন দ্য বেসিস অফ নেচার অ্যান্ড ফরমেশন যদি আমরা দেখি, অন দ্য বেসিস অফ ডিফারেন্ট অফ লিভস, এগুলোর মধ্যে আবার সাব বেসিক রয়েছে। এগুলোর মধ্যে দেখো, পাতার বিভিন্ন আকৃতি অনুযায়ী যদি আমরা দেখি, ব্রড লিভ বা বড় পাতা, চওড়া পাতা যেগুলো রয়েছে, মূলত নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের গাছের পাতাগুলো বড় চওড়া হয়। নিডেল লিভ যেগুলো রয়েছে মূলত সূচালো পাতা হয়। মূলত কনিফেরাস বা সরলবর্গীয় অরণ্যের ক্ষেত্রে এই ধরনের সূচালো পাতার দেখা যায়, পাইন, ফার, স্প্রুসে। আদার লিভ বলতে এখানে অন্যান্য পাতা যেমন পর্ণমোচী অরণ্যে দেখা যায়, মূলত যেটা মাঝারি প্রকৃতির পাতা। অন দ্য বেসিস অফ ডিফারেন্ট অফ নেচার অফ ট্রি, গাছের প্রকৃতি অনুযায়ী যদি আমরা দেখি, কোনো কোনো গাছের পাতা সারা বছরই সবুজ থাকে। এভারগ্রিন, চিরহরিৎ বা চিরসবুজ বৃক্ষের বনভূমি। তারপরে রয়েছে তোমার ডেসিডিয়াস ফরেস্ট, অর্থাৎ পাতা ঝরা পর্ণমোচী। অন দ্য বেসিস অফ ক্যারেক্টারিস্টিক্স অফ উডস যদি আমরা দেখি, হার্ডউড ফরেস্ট, যেটা শক্ত কাঠের অরণ্য। সাধারণত নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে যে গাছগুলো হয় সেগুলো শক্ত কাঠের গাছ, আর সরলবর্গীয় যে গাছগুলো হয় কনিফেরাস ফরেস্টে, সেগুলো মূলত নরম কাঠের গাছ। এবারে ক্লাইমেট বেসিসে যদি আমরা ভাগ করি, বিভিন্ন ভাগগুলো রয়েছে। দেখো, ইকুয়েটোরিয়াল এভারগ্রিন ফরেস্ট বা ট্রপিক্যাল রেইন ফরেস্ট, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য, যেটাকে আমরা আরেকটা নাম দিয়েছি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ট্রপিক্যাল ডেসিডিয়াস ফরেস্ট, ক্রান্তীয় পাতাঝরা অরণ্য রয়েছে।
মেডিটেরেনিয়ান এভারগ্রিন ফরেস্ট, যেটা ভূমধ্যসাগরীয় চিরসবুজ অরণ্য। ডেসিডিয়াস ফরেস্ট অফ ওয়ার্ম টেম্পারেট রিজিয়ন, অর্থাৎ উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের পাতাঝরা অরণ্য রয়েছে। এভারগ্রিন ফরেস্ট অফ ওয়ার্ম টেম্পারেট রিজিয়নের এভারগ্রিন ফরেস্টও রয়েছে। আর রয়েছে কোল্ড টেম্পারেট রিজিয়নের কনিফেরাস বা সরলবর্গী অরণ্য। আমরা প্রথমে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য যে বিষয়টা রয়েছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের লোকেশনটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে উভয় দিকে 0 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে এটা মূলত রয়েছে, এবং যেখানে অধিক বৃষ্টিপাত, অধিক উষ্ণতা, সেখানে এই বনভূমিটা বিস্তার লাভ করেছে। লোকেশনের মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে উত্তর আমেরিকার ক্ষেত্রে এখানে উত্তর আমেরিকায় নেই বলা চলে, দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে আমাজন কঙ্গো অববাহিকা রয়েছে, ইন্দোনেশিয়া, মধ্য আমেরিকা রয়েছে, আফ্রিকার কিছুটা জায়গায় রয়েছে। এই সমস্ত অরণ্যগুলো বিকশিত হয়েছে আমাদের এদিকে রয়েছে তোমার দক্ষিণ ভারতের কিছু জায়গাতে, এবং এশিয়ার অস্ট্রেলিয়ার কিছু জায়গাতে রয়েছে, উত্তর অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে রয়েছে। চিরসবুজ অরণ্যগুলো দেখা যায় নিরক্ষীয় চিরসবুজ বনভূমির উপরের দিকে গাছগুলো প্রসারিত হয়ে ছাতার মতো চাঁদোয়া স্তর সৃষ্টি করে। তো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকে, যেহেতু গাছের পাতাগুলো খুবই এক জায়গায় জড়ো হয়ে থাকে, সুতরাং একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করে। তার জন্য এটাকে আমরা ক্যানোপি বা চিরগোধূলি অঞ্চল বলা হয়ে থাকে। বিশ্বের বৃহৎ চিরহরিত অরণ্য রয়েছে ব্রাজিলের আমাজন নদী অববাহিকায়। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন অববাহিকার যে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য সেটা হচ্ছে সেলভাই হচ্ছে বৃহত্তম চিরসবুজ অরণ্য। এবারে আমরা দেখব ক্রান্তীয় পাতাঝরা অরণ্য। ক্রান্তীয় পাতাঝরা বা পর্ণমোচী অরণ্য যেটা রয়েছে, এটার লোকেশন যদি আমরা দেখি মূলত 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে। ক্রান্তীয় পর্ণমোচী বা পাতাঝরা অরণ্য রয়েছে এর মধ্যে। এই দেশগুলির মধ্যে মূলত থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে রয়েছে। এখানে মূলত পাতাঝরা গাছগুলির মধ্যে শাল, সেগুন, পলাশ, মহুয়া, আম্বট, নিম, অশ্বত্থ, শিমুল, জারুল, এই সমস্ত গাছগুলো রয়েছে। উষ্ণমণ্ডলের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে মূলত ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী অরণ্য লক্ষ্য করা যায়। পৃথিবীর ম্যানগ্রোভ অরণ্য যেটা রয়েছে, মূলত ম্যানগ্রোভ অরণ্যটা লবণাক্ত অঞ্চলগুলোতে লক্ষ্য করা যায়। সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে মূলত বিকশিত হয়েছে। ম্যানগ্রোভ শব্দটার উৎপত্তি হয়েছে স্প্যানিশ শব্দ ম্যাঙ্গেল থেকে, বা পর্তুগিজ শব্দ মাঙ্গুই থেকে, যার অর্থ হচ্ছে তোমার মানুষ কর্তৃক সৃষ্ট অরণ্য। প্রধানত বদ্বীপ অঞ্চল, খাড়ি অঞ্চল, সমুদ্র উপকূল সংলগ্ন অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোতে এই শ্বাসমূল, ঠেসমূল, অধিমূল যুক্ত ম্যানগ্রোভ অরণ্য বিকশিত হয়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ভারত বাংলাদেশের সুন্দরবন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে তামিলনাড়ুর পিছাভরম। এই সমস্ত বিষয়গুলো রয়েছে। পৃথিবীর মধ্যে মহাদেশগুলো যদি দেখি, সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে আমাদের এশিয়া মহাদেশে। ভূমধ্যসাগরীয় অরণ্যটা যদি দেখি, ভূমধ্যসাগরীয় অরণ্যে মূলত চিরসবুজ গাছগুলো বেশি লক্ষ্য করা যায়। 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মূলত ভূমধ্যসাগরীয় তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে এই চিরসবুজ অরণ্য লক্ষ্য করা যায়। তো যাই হোক, এই ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদ গুলোর মধ্যে রয়েছে জলপাই, আঙুর, কমলালেবু, তারপর সিকোইয়া গাছ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত গাছগুলো রয়েছে। তো তারপরে এবারে আমরা উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের চিরসবুজ ও পর্ণমোচী, উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে যদি আমরা দেখি তাহলে চিরসবুজ পর্ণমোচী দুটো গাছই কিন্তু দেখা যায়। মূলত উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে রয়েছে যে সমস্ত জায়গাগুলো, মধ্য চীন, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশগুলো রয়েছে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। এই সমস্ত এখানে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যদি আমরা দেখি যে সমস্ত চিরসবুজ অরণ্যগুলো বিকশিত হয়, সেগুলির মধ্যে যে গাছগুলো রয়েছে এগুলির মধ্যে রয়েছে কুইব্রাকো গাছ রয়েছে, তারপরে পারানা পাইন রয়েছে, এই সমস্ত গাছগুলো রয়েছে, ইউক্যালিপটাস গাছ রয়েছে। এবং এর মধ্যে কুইব্রাকো গাছটা খুবই শক্ত, যেটাকে কুঠার ভাঙা গাছ বলা হয়। তারপরে ডেসিডিয়াস ফরেস্ট অফ ওয়ার্ম টেম্পারেট রিজিয়নে যে সমস্ত পর্ণমোচী গাছগুলো রয়েছে এগুলির মধ্যে মূলত যে গাছগুলো রয়েছে ওক, চেস্টনাট, হিকরি, ম্যাপল, বার্চ বিচ, এই সমস্ত গাছগুলো যদিও রয়েছে। বার্চ বিচ যদিও তোমার সরলবর্গী অরণ্য, তবুও এখানে রয়েছে আর কি। এবারে আমরা উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে চিরসবুজ এবং পর্ণমোচী যে অরণ্যের যে একটা বন্টন এটা দেখানো হয়েছে। উত্তর আমেরিকার
তোমার পূর্বাংশে কিছুটা রয়েছে, ইউরোপের অংশে কিছুটা রয়েছে, এশিয়ার পূর্ব দিকে কিছুটা রয়েছে। দেখো এবারে আমরা যেটা আলোচনা করব, সরলবর্গীয় অরণ্য, নাতিশীতোষ্ণ শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের এই অরণ্য রয়েছে সরলবর্গীয় অরণ্য। এবং এই সরলবর্গীয় অরণ্যে যে সমস্ত গাছগুলো হয় আর কি, সেগুলির মধ্যে সবই হচ্ছে তোমার একদম সরল জাতীয়, যে সমস্ত সরল কাণ্ড বা দুর্বল কাণ্ড জাতীয় যে গাছগুলো রয়েছে, এগুলো এই অরণ্যে হয়ে থাকে। এগুলির মধ্যে রয়েছে পাইন, ফার, স্প্রুস, হেমলক। তারপরে ফারের মধ্যে আবার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন রূপালী ফার, ডগলাস ফার, এই সমস্ত ভাগ রয়েছে, বার্স, অলডার, অ্যাসপেন, তারপরে এই সমস্ত গাছগুলো রয়েছে মূলত। তো বিহাইন্ড অফ ডেভেলপিং লাম্বারিং অ্যান্ড প্রপার ইন্ডাস্ট্রি ইন কনিফেরাস ফরেস্ট, সর্ববর্গীয় অরণ্যে কাষ্ঠশিল্পের বিকাশের কি কি কারণ রয়েছে, এগুলো নর্মাল কারণ, এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে। ক্লিন ফরেস্ট, কন্টিজিউয়াস লোকেশন অফ সেম টাইপ অফ ট্রি, একই ধরনের অরণ্য রয়েছে, ট্রিস অফ সফট টু নরম কাঠগুলো সব জায়গায় বেশিরভাগ রয়েছে, বরফাবৃত পিচ্ছিল ভূমি, তো গাছের কাণ্ডগুলো উপরের দিকে একটু সুচালো টাইপের হয়, যেহেতু বরফ পড়ে এই সমস্ত জায়গাগুলোতে, বিষয়গুলো রয়েছে। তো বিপুল চাহিদা রয়েছে। অরণ্য কাষ্ঠশিল্প সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো এগুলো জেনে রাখো, এমসিকিউ কোশ্চেন হতে পারে। পরিবেশ বিজ্ঞানীদের মতে 3/1 অংশ অরণ্য থাকা দরকার। সেলভা যেটা দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় রয়েছে, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম চিরসবুজ অরণ্য বলা যেতে পারে। গোধূলি অঞ্চল তৈরি হয়েছে তোমার চিরসবুজ অরণ্য অঞ্চলে। ভূমধ্যসাগরীয় ঝোপঝাড়, যেটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে তোমার ঝোপযুক্ত কিছু গাছ দেখা যায় কিছু কিছু জায়গাতে, বনভূমি যেখানে নষ্ট হয়ে গেছে, নিচে ঝোপঝাড় টাইপের কিছু দেখা যায়। এই ঝোপঝাড়টা ফ্রান্সে ম্যাকুইস ভূমধ্যসাগরীয় ঝোপঝাড়, কোথায় কি নামে পরিচিত, এটা প্রশ্ন আসতে পারে। ক্যালিফোর্নিয়ায় চ্যাপারেল, ইতালিতে ম্যাকিয়া, চিলিতে ম্যাট্রেলি, এই সমস্ত নামে পরিচিত। তৈগা যেটা রয়েছে ইউরেশিয়ার সুবিস্তৃত যে সরলবর্গীয় অরণ্য, সেটাকে আমরা তৈগা বলে থাকি। তৈগা শব্দের অর্থ কি? তৈগা শব্দের অর্থ হচ্ছে পাইন বন, রুশ ভাষা, এটা হচ্ছে তৈগা, যার অর্থ হচ্ছে পাইন বন। কাস্টবর্ন নিউজপ্রিন্ট উৎপাদনে কানাডা কিন্তু প্রথম স্থানে রয়েছে। এই দেশ নিউজপ্রিন্ট উৎপাদনে, রপ্তানির ক্ষেত্রেও কিন্তু প্রথম স্থানে রয়েছে। উৎপাদন রপ্তানি দুটো ক্ষেত্রে কিন্তু নিউজপ্রিন্ট উৎপাদন রপ্তানিতে কানাডা প্রথম স্থানে রয়েছে। কাগজ উৎপাদনের ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে, চীন রয়েছে প্রথম স্থানে। বিশ্বের বৃহত্তম সরলবর্গীয় অরণ্য হচ্ছে তৈগা, যেটা রাশিয়ায় রয়েছে। ক্রান্তীয় তৃণভূমিটা কোথায় কি নামে পরিচিত? দক্ষিণ আমেরিকার ব্রাজিল হচ্ছে ক্যাম্পোস, কলম্বিয়া ভেনেজুয়েলায় ওরিনাকো নদীর অববাহিকায় রয়েছে ল্যানুস, আফ্রিকার সুদানে রয়েছে সাভানা, জিম্বাবুয়েতে পার্কল্যান্ড নামে পরিচিত। ব্রাজিলের যে কুইব্রাকো গাছ, যেটা এতই শক্ত গাছের কাঠটা, যেটাকে আমরা কুঠার ভাঙা গাছ বলে থাকি। রুটির ঝুড়ি বলে থাকি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেরি তৃণভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে গমের চাষ করা হয়, তার জন্য এটাকে বলা হয় রুটির ঝুড়ি। পৃথিবীর মোট বনভূমির পরিমাণ হচ্ছে তোমার 386.09 কোটি হেক্টর। সমগ্র ভূভাগের 29.7% অরণ্য এলাকা হচ্ছে অরণ্যভূমি। মহাদেশ অনুসারে যদি আমরা দেখি, দক্ষিণ আমেরিকা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে থাকে বনাঞ্চলের আয়তন হিসাবে। অরণ্য সৃষ্টি এবং ধ্বংসের অনুপাত যদি দেখি, এশিয়ার ক্ষেত্রে অরণ্য সৃষ্টি এবং ধ্বংসের অনুপাত 1:4, দক্ষিণ আমেরিকার 1:10, আফ্রিকার ক্ষেত্রে 1:29। মানে সৃষ্টি ধ্বংস ব্যাপারটা ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এশিয়াটাই ভালো অবস্থানে রয়েছে। সিলভিকালচার ব্যাপার তো আগেই আলোচনা করলাম। সিজন অফ ফল যে ব্যাপারটা রয়েছে, পর্ণমোচী গাছের পাতা শুষ্ক ঋতুতে ঝরে যায়, তার জন্য এটাকে শীতকালকে জন্য সিজন অফ ফল বলা হয়, শীতকালে যেহেতু পাতাগুলো ঝরে। উত্তরের ফরেস্ট, যেটা উত্তর গোলার্ধে সরলবর্গীয় অরণ্যের একচেটিয়া প্রাধান্যের কারণে উত্তর গোলার্ধে সরলবর্গীয় অরণ্যটাকে আমরা বোরিয়াল ফরেস্ট বলে চিহ্নিতকরণ করে থাকি। যাই হোক, এটুকুই আলোচনা সবাই ঠিকঠাক শুনতে পারলে কিনা, বুঝতে পারলে কিনা একটু জানাবে। নেটওয়ার্কের প্রবলেমের জন্য ডিস্টার্ব। হ্যাঁ বলো আরেকবার। নেটওয়ার্কের প্রবলেম কিসের জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, এমনি প্রথম থেকে ঠিকঠাক শোনা গেছিল? নেটওয়ার্ক ঠিকঠাক ছিল তো? মাঝে মধ্যে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হলে আমাকে আগে থেকে বলবে, তাহলে ক্লাসটা
কাট করে আমি নতুন করে শুরু করলে নেটওয়ার্ক প্রবলেমটা হয় না। যদিও ঠিক আছে, শেষের পর ক্লাস তো শেষ হয়ে গেল, পরের দিন যদি এরকম নেটওয়ার্ক প্রবলেম হয় আমাকে সাথে সাথে বলবে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তাহলে এই পর্যন্তই, সবাই তাহলে লেফট হয়ে যাও।